লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের মধ্যে কোথাও অন্তর্দ্বন্দ্ব বা কোথাও পদত্যাগের ঘটনা ইতিমধ্যেই খবরের শিরোনামে। ঠিক কিছুদিন আগে হাওড়া শহরে দেখা গেছে মনোজ তিওয়ারি বনাম সুজয় চক্রবর্তী যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের ঝামেলাতে এই অন্তর্দ্বন্দ্বকে মেটাতে ছুটে আসতে হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। কিন্তু সেখানে এসেও এই অন্তর্দ্বন্দ্ব কোনো রকমভাবেই মেটানো সম্ভবপর হয়নি। যতই লোকসভা ভোট আসন্ন, ততই রাজ্যের শাসক শিবিরে একের পর এক সদস্যরা, সে পঞ্চায়েত সদস্যই হোক কিংবা নেতারা, তারা পদত্যাগ করছেন। আর এই মুহূর্তে যার কাছে এসে উপস্থিত হয়েছে তিনি হচ্ছেন হাওড়া আমতা গ্রামীণের 1 নম্বর ব্লকের উডমটু গ্রামের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মাঝি। তিনি সদ্য শাসক শিবিরের যে পঞ্চায়েত সদস্য, সেই পঞ্চায়েত সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই মুহূর্তে আমরা তার ভিশন প্লাস নিউজ তার বাড়িতে উপস্থিত রয়েছি। প্রথমেই আপনাকে ভিশন প্লাস নিউজে স্বাগত। হ্যাঁ, নমস্কার। আমার প্রথম প্রশ্ন একটাই, যতই লোকসভা ভোট আসন্ন, ততই দেখা যাচ্ছে রাজ্যের শাসক শিবির শূন্য হচ্ছে। কারণ নবনির্বাচিত আপনি পঞ্চায়েত সদস্য, আপনাদের দ্বারাই এই সরকার হয়তো লোকসভা ভোটে একটা বড় আসন জয়লাভ করতে পারে, কিন্তু এই যতই ভোট আসন্ন ততই আপনারা একের পর একজন পদত্যাগ করছেন। এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে এই হাওড়া শহরটা একদম খবরের শিরোনামে। কি বলবেন আপনার এই দল থেকে পদত্যাগ করার ঘটনাটা কি? প্রথমেই প্রত্যেককেই 2024 সালের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নতুন বছর সবাই ভালো কাটুক। বিগত পঞ্চায়েত ইলেকশনে 2023-এর যে নির্বাচন হয়েছিল, তিস্তর পঞ্চায়েত নির্বাচন, উদমপুর গ্রাম পঞ্চায়েতে আমি একজন মেম্বার হিসাবে মানুষের সমর্থন নিয়ে খুব ভালোভাবেই জয়লাভ করি। জয়লাভ করার পর যথারীতি আমরা পঞ্চায়েত অফিসে আমাদের যেটুকু আইন অনুযায়ী কাজ করতে হয় করতে গিয়ে দেখলাম, প্রথম থেকেই দেখলাম যে বিভিন্নভাবে আমাকে একদিকে করে দেওয়া হচ্ছে। নানান রকম কাজের সমস্যা, যে আমাদের যে মতামত, পঞ্চায়েতে সবসময় একটা আইন অনুযায়ী একটা নিজস্ব বডি থাকে, সেই বডিটা কাজ করতে গেলেই উপর থেকে কোনো একটা অদৃশ্য হাত দেখছি যে এই কাজটা করা যাবে না, বা এটা এইভাবে করতে হবে, সবটাই আমাদের সেই চাপিয়ে দেওয়ার মতো অবস্থা। তাহলে আমরা আমাদের যদি ব্যক্তি স্বাধীনতাটা খর্ব করি, কারো দ্বারা পরিচালিত, এটা তো পঞ্চায়েত সদস্য থেকেই বা কী লাভ? আমি কেউ বলছে যে কেউ বিজেপিতে যাচ্ছে, আমি গেলে তাহলে অনেক আগেই চলে যেতে পারতাম, কিন্তু আমি তাহলে সদস্য পদটা ত্যাগ করতাম। আমি যথারীতি আমার নিয়ম অনুযায়ী আমার রিটার্নিং অফিসার বিডিও ম্যাডাম আমার ওখানে আছেন, ওনার কাছে আমি পদত্যাগপত্র অলরেডি জমাও দিয়েছি। সেটা আগামী মঙ্গলবার আমার হিয়ারিং আছে, ওই দিন উনি হয়তো অ্যাকসেপ্ট করে সেটাকে আমার হাতে সার্টিফিকেটটা তুলে দেবে। প্রথম সদস্য হিসাবে আমি যখন শপথ গ্রহণ করেছিলাম, ভেবেছিলাম যে মানুষের কাজ করব, বা প্রত্যেকটা মানুষের হয়তো দাবি দাওয়া পূরণ করতে না পারলেও তাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করব। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম নানান রকমভাবে আমাকে বাধার সৃষ্টি হতে হচ্ছে, যেখানে আমাদের কোনো মতামতে কোনো গুরুত্বই নেই। সেক্ষেত্রে সেরকম পদে থেকে মানুষকে হয়রানি করার থেকে পদ থেকে পদত্যাগ করাটাই আমার মনে হয়েছে আমার কাছে খুব যুক্তিযুক্ত। আজকে দলের এতদিন হয়ে গেল, প্রায় আমি দিন 15-20 ধরে ব্যাপারটা হাইলাইট হয়েছে, পেপার হয়েছে, মিডিয়া সবাই জানতে পেরেছে। আজকে দলের মনে হয়নি কেউ আমার সঙ্গে যোগাযোগ করুন, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আজকে দল অনেক বড় হয়েছে, তৃণমূল কংগ্রেস অনেক বড় হয়েছে, আমাদের প্রয়োজনীয়তাটা মনে হয়েছে যে না, এদের আর প্রয়োজন নেই। আজকে যাদের ভালোবাসায়, যে মানুষের সমর্থনে আমি ভোটে জয়লাভ করেছি, সেই মানুষ আমার কাছে এখনও আছে, আগামী দিনেও থাকবে। বিপদে আপদে
24 ঘন্টা তারা আমার থেকে পরিষেবা পায়। আজকে বলতে খুব খারাপ লাগে, ছাত্র রাজনীতি করার সময় বা কলেজে যখন ভর্তির সময় আমরা দেখেছি যে সমস্ত সিপিএমের হারমাদ বাহিনী আজকে পরীক্ষা যাতে সে কোনো ছাত্রছাত্রী দিতে না পারে, তাকে দেখা গেছে যে কলেজের ইউনিয়নে সেই সময় বামফ্রন্টের তথাকথিত এসএফআই সংগঠন ওই আমতা কলেজেই দেখতাম ছাত্রছাত্রীদের দিকে প্রস্রাব করে খাওয়ানো হয়েছে। আজকে তারা দলের মেন প্রধান মুখ হয়ে গেছে। আজকে তারা উলুবেড়িয়া উত্তরের দল চালাচ্ছে। আমি তো উলুবেড়িয়া উত্তরের একজন ভোটার, দেখতে পাচ্ছি মানে বিগত কয়েক বছর ধরে ঠিক তারাই হয়ে গেছে। আজকে যারা সিপিএমের হাতে মার খেয়ে দলটাকে একটা জায়গায় নিয়ে এসেছে, আজকে সেই লোকগুলোই আজকে তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের মাথা হয়ে গেছে। এগুলো আমরা একজন সাধারণ কর্মী হিসাবে একজন দলকে যথেষ্ট আমরা তৃণমূল কংগ্রেস জন্ম হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে ভালোবেসেই দলটা করতাম, এখনও করি, আগামী দিনেও করব। কিন্তু যেভাবে দল চলছে বা চালানো হচ্ছে দলটা, আগামী দিনে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হচ্ছে। বিগত বিধানসভা ইলেকশনে আমরা দেখেছি একজন এলাকার বলিষ্ঠ নেতৃত্ব, বিশেষ করে যার নেতৃত্বে আমি তখন উলুবেড়িয়া উত্তরে 2021 সালের ভোটের আগে, বিধানসভা ভোটের আগে উলুবেড়িয়া উত্তরে যুব সভাপতি ছিলাম, সহসভাপতি ছিলাম, যার নেতৃত্বে একটা ছাত্র যুব ট্রেড ইউনিয়ন থেকে, মহিলা কংগ্রেস থেকে, যুব তৃণমূল কংগ্রেস থেকে, মাদার তৃণমূল কংগ্রেস থেকে একটা ঐক্যবদ্ধ লড়াই করে একটা উলুবেড়িয়া উত্তরকে একটা ঠিক ভালো জায়গায় ভালো মার্জিনে জয়লাভ করিয়েছিলেন যার নেতৃত্বে। আজকে তাকে বাধ্য করে দেওয়া হয়েছে, তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কালচার। আর যারা 2011 সালের পর 2016 সালের পর তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, আজকে তারা দেখলাম যে তারা দলের সর্বেসর্বা হয়ে গেছে। একজন তৃণমূল কংগ্রেস হিসাবে, এটা কর্মী হিসাবে কোনো রকমভাবেই এটা আমরা মেনে নিতে পারছি না। বাধ্য হয়েছি আজকে দলটা পদত্যাগ করতে। কিন্তু এই নয় যে ভাবার কোনো কারণ নেই, বা বিরোধী দলের কোনো ভাবার কোনো কারণ নেই যে আমরা অন্য রাজনৈতিক দল কেউ আমাকে ডাকবে বা কোনো রাজনৈতিক দলে আমি যোগদান করব, সেই মানসিকতাটা আমাদের নেই। গেলে আমরা অনেক আগেই চলে যেতাম। আর যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, যারা বলছে কেউ লোক নেই, কেউ এর সঙ্গে কোনো জনসমর্থন নেই, বা এরা বিজেপি করবার জন্য গোপনে বিজেপির সঙ্গে আতাত করছে, আমি সেই সব কর্মী বা নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র তারা তাদের ব্যক্তি স্বাধীনতা মানে স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে তারা রাজনীতিটা করতে এসেছে। আজকে যারা আমাদের গায়ে বিজেপির তকমা বা কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের তকমা লাগিয়ে দেয় বা লাগানোর চেষ্টা করছে, যে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এরা অন্য দল করতে পারে, আজকে তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে তারা তৃণমূল কংগ্রেসটা মন থেকে করে না আমরা আমাদের মতো একজন সাধারণ কর্মীটা মন করে। নেতাদের কিছু হয় না, দল হারবে জিতবে, দলের জায়গায় থাকবে, কর্মীরা তাদের দুঃখ প্রকাশ করবে। আজকে কেউ বলেনি। আমি আমার পদত্যাগের মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানাতে চাই যে সত্যি আজকে যাদের হাতে মার খেয়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘ 34 বছর সিপিএমের বিরুদ্ধে, হারমাদদের বিরুদ্ধে লড়াই করে 34 বছর পর ক্ষমতায় এসেছে, আজকে সেই হারমাদরা তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে গেছে। সেই হারমাদরা তৃণমূল কংগ্রেসের প্রথম সারিতে আসন দখল করে বসে আছে। আমরা চাই আগামী দিনে একটা সংঘবদ্ধ হোক তৃণমূল কংগ্রেস হয়ে উলুবেড়িয়া উত্তর তথা সারা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে, সামনে লোকসভা ভোট, লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। কিন্তু যেভাবে দল চলছে আগামী দিনে তার জন্যে দলকে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন, অনেক খুব খারাপ সময়ের মধ্যে পড়তে হতে পারে। আমরা একজন কর্মী হিসাবে সেটা মনে হয়েছে যে বিভিন্ন জায়গায় যে জিনিস করছে, একটা কোনো মতামত প্রকাশ করতে গেলে তখন আমার দিকে লাগিয়ে দেয় তুমি এই রাজনীতি দলটা করছো। কিন্তু এখানেই প্রসেনজিৎবাবু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে তিনি নব্য এবং পুরনো
যে একটা আঁটার দেখিয়ে দিলেন, মানে একটা বলা যেতে পারে না মানে, এবং চাকদায় গিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পুরনো চাল ভাতে দিলে নাকি বাড়ি, অর্থাৎ এই যে একটা মানে একটা যে সম্পর্ক, মানে একটা যে মানে একটা ভাগ বাটোয়ারা এই যে তৈরি করে দিচ্ছে, মানে নব্য তৃণমূল কংগ্রেস একটা আদি তৃণমূল কংগ্রেস, এই বিষয়টার মধ্যে কিভাবে দেখছেন? হ্যাঁ, এই বিষয়টা তো অবশ্যই আছে। আমি তো সর্বত্র কী হচ্ছে বলতে পারবো না, তবে আমি আমার এলাকায় বা আমার বিধানসভা কেন্দ্রিক আমি বলতে পারি যে এখানে যারা বহু বছর ধরে কংগ্রেস থেকে আরম্ভ করে কংগ্রেসের পর যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে 1998 সালে, তখন থেকে যারা তৃণমূলের সঙ্গে সঙ্গী ছিল, যারা সিপিএমের বিভিন্ন অত্যাচারকে সামনে রেখে যারা তৃণমূল কংগ্রেসটাকে নেতৃত্ব দিয়ে গেছে, আজকে তারা বাধ্য হয়ে গেছে, তাদের আগে দলের কাছে তাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। আজকে ঠিক বিধানসভা ইলেকশনের পরেই ঠিক উলুবেড়িয়া কেন্দ্রিক, আমি আমার বিধানসভা কেন্দ্রিক বলবো, আজকে তাদের দিকে দল থেকে সাইড করে দেওয়া হয়েছে, তাকে পাশের সারিতে বসিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে সমস্ত সিনিয়র লিডারকে আজকে দলের সাইড করে দিয়েছে। আজকে সেই জায়গাটাতেই কিন্তু দল বুঝতে পারছে না যে আগামী লোকসভা ইলেকশনটা কি খারাপ হতে চলেছে। এখনও লোকসভা ইলেকশন অনেক বাকি, ভোট ঘোষণা হয়নি, হয়তো ফেব্রুয়ারি মাসে ঘোষণা হতে পারে, নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে। কিন্তু যদি ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করতে না পারে, আগামী দিন কিন্তু সত্যি খুব খারাপ আসতে চলেছে। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে সংবাদ শিরোনামে আসছে হাওড়া, সেটা দেখা যাচ্ছে অরূপ রায় বনাম যে মানে অরূপ রায় বনাম যে সুজয় চক্রবর্তীর একটা ঝামেলা, এবং মনোজ তিওয়ারি, এই মনোজ তিওয়ারি যে একটা এতদিন কোনো কিছু ছিল না, এই খবর শিরোনামে ক্রিসমাস কার্নিভালকে ঘিরে যেরকমভাবে উত্তপ্ত হয়ে যাচ্ছে, এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তাকেও ছুটে আসতে হচ্ছে, কিন্তু তিনি এই বাকবিতণ্ডা থামাতে পারছেন না। এ তো মানে বলা যেতে পারে যে দলের মানে শাসক দলের মধ্যে লুকিয়ে আছে সর্ষের মধ্যে ভূত, সেই ভূত মানে একজন ভারপ্রাপ্ত মন্ত্রী এসে এই আদত সামলাতে পারছে না। তাহলে রাজ্যের মানুষ কি, মানে আপনাদের মতো সাধারণ যারা সদস্যরা রয়েছেন তারা কি কোথাও গিয়ে গেরুয়া শিবিরের দিকে এগোচ্ছে? এই মুহূর্তে প্রসেনজিৎ মাঝি ঠিক তার মানে পঞ্চায়েত সদস্যের পদত্যাগ করার পরে এই মুহূর্তে তার ভূমিকাটা কি, মানে এই মুহূর্তে তিনি কোন ধরনের? না, আমি দল কোনো রকমভাবে পরিবর্তন করার আমার ইচ্ছা নেই বা আমি করব না। এটা আমার মানে সিপিএমের অত্যাচার আমি দেখেছি, বা বিজেপিকেও আমরা দেখছি যে ভারতবর্ষটা কীভাবে চালাচ্ছে। রাজনৈতিক দল পরিবর্তন করার কোনো আমার ইচ্ছাই নেই, কিন্তু হ্যাঁ, সক্রিয়ভাবে রাজনীতি থেকে আমি আস্তে আস্তে দূরে চলে গেলাম। যেহেতু আমি পদত্যাগ করেছি কোনো রকমভাবেই, আর হ্যাঁ, মানুষের প্রয়োজনে বিপদে আপদে আমি একজন সাধারণ মানুষ হিসাবে মনে হয় যে একটা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি যাব। সে রাত্রি 1টায় হোক 2টোই হোক, কেউ যদি মনে হয় কারো বাড়ির লোক অসুস্থ আছে হসপিটালে যেতে হবে তাই যাব, কেউ কোনো ঝামেলায় পড়েছে থানায় যেতে হবে তাই যাব। সেটা একজন সাধারণ মানুষ হিসাবে, আমার প্রতিবেশী হিসাবে, সে আমার পাড়ার লোক হিসাবে আমি তাকে তার পাশে দাঁড়াতেই পারি। সে নিয়ে আমার কোনো নেই। আমি এটা করে এসেছি বিগত দিনে, আগামী দিনেও করবো। রাজনীতি করলেই যে মানুষের পাশে থাকা যায় আর না করলে থাকা যায় না, সেটা আমি আগামী দিন প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে যায়। অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীর দ্বন্দ্ব এটা সব রাজনৈতিক দলে আছে, এটা সব জায়গাতেই আছে, সেটাকে ওভারকাম করেই এগিয়ে যেতে হয়। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার একান্তই ব্যক্তিগতভাবে, আমি তো একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হিসাবে আমি বলতে পারি, বা একজন ভোটার যদি আমি ভোটার হিসাবে বলি, যে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাকে খেতে হবে। আমি তার বেশি যদি খেয়ে নিই আমি কিন্তু সহ্য করতে পারবো না। একটা নৌকায় যদি আমার 500 জন ওঠার ক্যাপাসিটি থাকে, সেখানে কিন্তু আমি 5000 লোককে কোনো রকমভাবেই তুলতে পারবো না, সেই নৌকাটা ডলমল করবে। আজকে তৃণমূল কংগ্রেসে কে তৃণমূল কংগ্রেস করছে কে করছে না, সেটা আজ পর্যন্ত আমরা কেউ আইডেন্টিফাই করতে পারছি না নিজেরা। ঠিক 11 সালের পর বন্যার জলের মতো সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসেছে, আশীর্বাদ করুক যাই করুক। আমরা কিন্তু কাউকে বিচার করতে পারলাম না যে কে তৃণমূল কংগ্রেসটা করতে এসছে আর কে তৃণমূল কংগ্রেসের ক্ষতিটা করতে এসছে। যে দলের মধ্যে ঢুকেই তৃণমূল কংগ্রেসটাকে ক্ষতি করা যায় কী করে, সেরকম এখন বহু লোক আছে, বহু বিধানসভায়, বহু গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই এই মানুষটা কিন্তু ঢুকে আছে।
সেই সব মানুষগুলোকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে কিছু না, তাদেরকে শুধুমাত্র একজন ভোটার হিসাবে তাকে যদি আমি রাখতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাকে চিহ্নিত করেই লড়াইটা করে যেতে হবে। কেন সরাসরি কারোর সঙ্গে শত্রুতায় যাওয়া আর পিছন থেকে আমাকে কেউ শত্রুতা করবে, দুটোই তফাৎ আছে। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসে এখন সবচেয়ে বেশি হয়ে গেছে, যে সমস্ত রাজনৈতিক দল থেকে সে তৃণমূল কংগ্রেসে ভিড় করছে, এসে একটা দ্বন্দ্ব পাকিয়ে যে যার মতো তৃণমূল কংগ্রেসে বদনাম করার চেষ্টা করছে। সেটা হচ্ছে কি, শেষ প্রশ্ন একটাই, যে আপনার মতো সক্রিয় কর্মীরা যারা তৃণমূল কংগ্রেস থেকে এই মুহূর্তে নির্বাচন সক্রিয়তার ভাবে আর রাজনৈতিক দল করবেন না, পিছিয়ে আসছেন খানিকটা, কোথাও গিয়ে কি হাওড়া গ্রামীণের যারা সাধারণ মানুষরা রয়েছে তারা কি মনোবল কোথাও হলে আপনাদের যারা সক্রিয় কর্মীরা তারা যে বেরিয়ে আসছেন, তা তার ফলে কি সেখানকার মানুষের মনোবল কোথাও হলে দুর্বল হয়ে পড়েছে? তারা কি পাল্টা অন্য বিরোধী শিবিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন? মানে তারা তাদের কি ভোট দেবেন? মানে আপনাদের জন্য এই যারা সক্রিয় কর্মী তারাই যখন বেরিয়ে আসছে, তাহলে তাদের কি মনোবল কোথাও ভেঙে যাচ্ছে, তারা অন্য দলে যেতে পারেন? কি বলবেন এই মুহূর্তে হাওড়ার ঠিক ভূমিকা গ্রামাঞ্চলে? হতে পারে, গ্রামাঞ্চলে হতেই পারে যে এরকম ব্যাপার। যারা বহুদিন থেকে রাজনীতি করে আসছে, দেখতে পাচ্ছে তাদের দিকে যখন আস্তে আস্তে দল তাদের প্রয়োজনীয়তাটা মনে হচ্ছে না এই পক্ষে এখন তাদের নেওয়ার প্রয়োজন আছে, তখন তার অনুগামীরা বা তারও তো কিছু আছে লোক, তারা মনে হতেই পারে যে তারা অন্য দলে যেতে পারে। আমি কোনো কারো ব্যক্তিগত নাম বলবো না। আমরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমাদের যেটুকু বয়স আমরা দেখেছি, হাওড়া গ্রামীণের একজন আমাদের খুব বলিষ্ঠ নেতা, মানে যাকে হয়তো বলা যাবে যে হাওড়া গ্রামীণে, তখন তো হাওড়া গ্রামীণ ছিল না, তখন হাওড়া ডিস্ট্রিক্টের একটাই ছিল, তখন সম্মানীয় অরূপ রায় সভাপতি ছিলেন। এখন সদর ভাগ হয়েছে, গ্রামীণ ভাগ হয়েছে। গ্রামীণ জেলার বর্তমানের আমি কোনো নেতার নাম বলবো না, আমরা তাকে খুব কাছ থেকে চিনেছি বা দেখেছি বা শুনেছি, যে গ্রাম বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের কেউ পরিচিতি বা কেউ ব্যক্তি ঘটিয়ে থাকে, তিনি কিন্তু একজন আছেন। আজকে ওনার মতো মানুষকে দেখা যাচ্ছে সেরকমভাবে সক্রিয়ভাবে তিনিও আস্তে আস্তে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, দল তার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না বা তিনি চলে যাচ্ছেন। মানে আমাদের চোখে দেখা বা দেখেছি যে সত্যিই মানুষটা কীভাবে তৃণমূল কংগ্রেসটাকে বামফ্রন্টের হাতে মার খেয়ে কতবার মরতে মরতে বেঁচে গেছে, সেই সব মানুষটাকে দেখেছি যে আস্তে আস্তে কিন্তু দল থেকে হারিয়ে যাচ্ছে। যারা গ্রামীণ এলাকায় তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করেছেন, অনেক সিনিয়র নেতৃত্ব আছে, তারাও জানেন, বা আমি কার নাম বলতে চাইছি আমি ব্যক্তিগত বলবো না, ওনারা যদি এই ব্যাপারটা জেনে থাকেন তারাও উপলব্ধি করতে পারছেন যে ওই মানুষটাকে কীভাবে সরিয়ে দেওয়া হচ্ছে আজকে দল থেকে। আজকে ঠিক হাওড়া সদরেও ঠিক সেম জিনিস, এমন একজন নেতৃত্ব যাকে কিন্তু আস্তে আস্তে কোনো প্রোগ্রামে কোনো ভালো সাংগঠনিক, যেখানে একটা দলের সাংগঠনিক সভা হচ্ছে হয়তো দেখা যায় সেখানে তিনি ডাক পান না, অথচ হাওড়া ডিস্ট্রিক্টে যদি তৃণমূল কংগ্রেসের কেউ পরিচিতি বা ব্যক্তি যে বিশাল প্রচার করে থাকেন বা মানুষের দূরে দূরে গিয়ে যিনি তৃণমূলটাকে ফিরিয়ে নিয়ে এসেছেন বা তৃণমূল এসেছে, সেটা তার অবদান অনেক। আমরা অনেক দিন থেকে জিনিসটা আজকে তারাই দলে বাধ্য হয়ে গেছে, আমি তো একজন সাধারণ ভোটার মাত্র। আজকে সেই জন্যেই আজকে 20-25 দিন ধরে এই ঘটনা চলার পরেও দলের কেউ মনে হয়নি যে একটা ফোন করে কী কারণে তুমি দলটা ছেড়ে দিচ্ছ বা পদত্যাগটা করছো। এটাই আমার আক্ষেপ কিছু নেই। মানুষ যদি সঙ্গে থাকে আগামী দিন আবার ফিরে আসবো, তবে এই তৃণমূল কংগ্রেস থেকেই তার দিকে বুঝিয়ে দেবো যে আমাদেরও এলাকায় আমরা মানুষের সঙ্গে মানুষের সাথে নিয়ে কাজ করি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাওড়া শহরের পর হাওড়া গ্রামীণেরও ঠিক একই ছবি। যেরকমটা বলছিলেন হাওড়ার নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মাঝি, কি অন্তর্দ্বন্দ্বের কারণেই কি তিনি সক্রিয় রাজনীতি থেকে বেরিয়ে আসছেন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? এবং সর্বোপরি বলে রাখা ভালো, তার যে এই পদত্যাগ পর্বের পরে দলের যারা সর্বোচ্চ নেতৃত্বরা রয়েছে, এক ফোঁটা দিনও তাদের এতদিনের মধ্যে সময় হলো না তার কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়ার ঠিক কী কারণে তার এই পদত্যাগ। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র সেন প্লাস নিউজে। আমতা থেকে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, সেন প্লাস নিউজ হাওড়া। আমরা সততার সাথে কথা বলবো।